আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কলেজ ভর্তি পরীক্ষার চতুর্থ ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো বিভিন্ন ধরনের প্রাণী টিস্যু এবং তাদের কাজ। প্রথমে আসি, টিস্যু কি। এর আগের ক্লাস আমি বলেছিলাম যে অনেকগুলো কোষ যখন একই স্থান থেকে উৎপত্তি হয়ে একই ধরনের কাজ করে তাদেরকে টিস্যু বলা হয়। ঠিক এরকম ভাবে প্রাণীর ক্ষেত্রেও একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোর সম্মিলিতভাবে টিস্যু নামে পরিচিত। আর টিস্যু নিয়ে আলোচনাকে বলা হয় টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি। এটা খুব মনে রাখতে হবে। টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় টিস্যু তত্ত্ব। মানবদেহে অনেক ধরনের টিস্যু আছে এবং মানবদেহে যে কোষ আছে, কোষগুলো মিলিত হয়ে টিস্যু তৈরি করে। তো বিভিন্ন ধরনের কোষ আছে, যেমন স্নায়ু কোষ। এই স্নায়ু কোষগুলো পুরো দেহ জুড়ে আছে, দেহের যে কোনো অংশ উদ্দীপনা গ্রহণ করে। তার মানে স্নায়ু কোষগুলো উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে আবার মস্তিষ্কের কোনো বার্তা শরীরের নির্দিষ্ট অংশ পৌঁছে দেয়। এগুলো হলো স্নায়ু কোষ, স্নায়ু কোষের কাজ। আবার চোখের স্নায়ু কোষগুলো কি করে? দেখতে সাহায্য করে। কানের স্নায়ু কোষগুলো শুনতে সাহায্য করে। তারপরে মানব দেহে যে রক্তকোষ আছে তিন ধরনের, যেমন লোহিত কণিকা, তারপরে শ্বেতকণিকা, অনুচক্রিকা। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে লোহিত কণিকার কাজ কি। লোহিত কণিকাগুলো কি করে? ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে এবং হৃদযন্ত্রের সাহায্যে ধমনির মাধ্যমে কোষিক নালী হয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। লোহিত রক্তকণিকা কি করে? ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে এবং ধমনির মাধ্যমে কোষিক নালী হয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। শ্বেতকণিকা দেহের রোগ প্রতিরোধ করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ করে। আর রক্তের অনুচক্রিকা কোষগুলো কি করে? শরীরের কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। তাহলে অনুচক্রিকার কাজ হলো রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। এবার আসো প্রাণী টিস্যুর প্রকারভেদ। প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত চার ধরনের হয়। প্রাণী টিস্যু চার ধরনের, একটা হলো আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। মনে রাখো, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু কোনগুলো? যেগুলো অঙ্গের আবরণ হিসাবে কাজ করে। তারপরে আবরণী টিস্যু কতগুলো প্রকারভেদ আছে, যেমন স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, তারপর আছে কলামনার আবরণী টিস্যু। তোমরা একটু দেখতে পাচ্ছ স্কোয়ামাস আবরণী টিস্যুগুলো, এগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা, এদের নিউক্লিয়াস আকারে বড় হয়, যে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছ। তারপর কিউবয়েডাল যেটা, এটাকে বলা হয় ঘনাকৃতির। এই কোষগুলো ঘনাকার অর্থাৎ কিউব আকৃতির। হ্যাঁ, এগুলো কোথায় পাওয়া যায়? বৃক্কের সংগ্রাহক নালিকা এই কিউবয়েডাল আবরণী টিস্যু দ্বারা গঠিত। তারপর আসো কলামনার আবরণী টিস্যু। এই টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু ও লম্বা। উদাহরণ হলো প্রাণীর অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ ও শোষণের কাজ করে থাকে। আমরা খুব ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য সেগুলোই দেখানোর চেষ্টা করছি। এবার আসবো যোজক টিস্যু। যোজক বা কানেকটিভ টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। এরা তিন ধরনের হয় গঠন এবং কাজের ভিত্তিতে। প্রথম হলো ফাইব্রাস। হলো এই ধরনের যোজক টিস্যু দেহত্বকের পেশির নিচে থাকে, অর্থাৎ দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে, এটা ফাইব্রাস যোজক টিস্যু। আর স্কেলিটাল যোজক টিস্যুটি হলো দেহের ভিতরে যে কাঠামো গঠন করে, অভ্যন্তরীণ কাঠামো, এই যে টিস্যুগুলো, এটাকে বলা হয় স্কেলিটাল যোজক টিস্যু। হ্যাঁ, এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। যেমন মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃৎপিণ্ড, এরকম দেহের নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে এই স্কেলিটাল যোজক টিস্যু। তারপরে বিভিন্ন ধরনের রক্ত কণিকা উৎপাদন করে এই স্কেলিটাল যোজক টিস্যু।
তো এই স্কেলিটাল যোজক টিস্যু দুই ধরনের, একটা হলো কোমলাস্থি আর একটা হলো অস্থি। মনে রাখতে হবে কোমলাস্থি এবং অস্থি হলো স্কেলিটাল যোজক টিস্যু। কোমলাস্থিটি কি? কোমলাস্থি এক ধরনের নমনীয়, একটু নরম টাইপের স্কেলিটাল যোজক টিস্যু। থাকে কোথায়? মানুষের নাক ও কানের পিনা কোমলাস্থি দিয়ে তৈরি। মনে রাখতে হবে মানুষের নাকের ভিতর আছে, কানের পিনা কোমলাস্থি দিয়ে তৈরি। আর অস্থি, যেগুলোকে আমরা হাড় বলি, শক্ত যেগুলো, বিশেষ ধরনের দৃঢ় ভঙ্গুর অনমনীয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু হলো এই অস্থি। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে। অর্থাৎ অস্থির যে মাতৃকা আছে বা ম্যাট্রিক্স আছে, সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পদার্থ জমা হয়ে এই অস্থিকে দৃঢ়তা প্রদান করে। তারপর আসি তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু হলো এই টিস্যুর মাতৃকাটা তরল থাকে, অর্থাৎ ম্যাট্রিক্সটা তরল থাকে এবং এই মাতৃকার মধ্যে অনেক ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থা থাকে। আর এই টিস্যুর কাজ হলো দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা। তার মানে আমরা যে রক্ত বলতেছি, রক্তটাই কিন্তু তরল যোজক টিস্যু। আমাদের মনে রাখতে হবে রক্তটাই হলো কি তরল যোজক টিস্যু। এই রক্তের মধ্যে কি কি কোষ আছে? তিন ধরনের কোষ আছে। আমি বলেছিলাম যে লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা, এগুলো হলো রক্তকোষ। হুম, এগুলো মিলিত হয়ে তরল যোজক টিস্যু তৈরি করে। তরল যোজক টিস্যু দুই ধরনের, একটা হলো রক্ত এবং আরেকটা হলো লসিকা। আমি একটু আগে বলেছি রক্তের কথা। রক্ত এবং লসিকা হলো তরল যোজক টিস্যু। এবার আসবো রক্তটা কি। রক্ত এক ধরনের ক্ষারীয়। রক্তটা ক্ষারীয়, মনে রাখতে হবে ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু, লাল বর্ণের। ধমনী শিরা ও কৌশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। অর্থাৎ রক্ত যে প্রবাহিত হয় ধমনী শিরা এবং কৌশিক নালীর মধ্য দিয়ে। রক্তের দুটি উপাদান আমরা জানি, একটা হলো রক্তরস আর একটা রক্তকোষ। রক্তরস হলো 55%, রক্তকোষ হলো 45%। রক্তরসের মধ্যে কি আছে? তরল অংশ। এর রং ঈষৎ হলুদাভ রক্তরস। আর এটার মধ্যে 91 থেকে 92% পানি থাকে, 8 থেকে 9% থাকে জৈব ও অজৈব পদার্থ। এসব রক্তরসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে। অর্থাৎ রক্তরসের ভিতরে কি থাকে? প্রোটিন এবং বর্জ্য পদার্থ থাকে। রক্তকোষ তিন ধরনের। রক্তকোষ কি কি বলেছিলাম? লোহিত কণিকা, যেটাকে বলে রেড ব্লাড সেল, তারপরে শ্বেতকণিকা বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, এবং অনুচক্রিকা বা থ্রম্বোসাইটস বা ব্লাড প্লাটিলেট। তো এই লোহিত রক্তকোষ হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে। লোহিত রক্তকণিকাতে একটা হিমোগ্লোবিন নামে একটা লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত লাল হয়। তাহলে রক্ত কেন লাল হয় যদি আসে, তোমরা লিখবা যে লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত বা যৌগ থাকে, যার জন্য রক্ত লাল হয়। আর হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত একটি হিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরে বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। তাহলে হিমোগ্লোবিনটা অক্সিজেন যুক্ত হয়ে হিমোগ্লোবিন গঠন করে আর সারা দেহে কি করে? অক্সিজেন পরিবহন করে। আর শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। অর্থাৎ দেহকে বিভিন্ন অণুজীব যদি দেহের ভিতরে প্রবেশ করে, সেগুলো ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। মানব দেহে বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকোষ আছে। আর অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হলো রক্ত জমাট বাঁধা। এবার আসলে লসিকা কি? মানব দেহে বিভিন্ন ধরনের টিস্যুর ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে কি বলবো? আমরা লসিকা বলবো। অর্থাৎ বিভিন্ন টিস্যুর ফাঁকা স্থানে জলীয় পদার্থ জমা থাকে, সেটাকে আমরা লসিকা বলবো। লসিকা কি ধরনের? লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। রক্ত যেমন লাল বর্ণের বলেছে, আর লসিকাটা কি? হলুদ বর্ণের তরল পদার্থ। এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে। এদেরকে এদেরকে লসিকা কোষ বা লিম্ফয়েড সেল বলে। আমাদের মনে রাখতে হবে লসিকার মধ্যে যে রোগ প্রতিরোধী যে কোষগুলো থাকে, তাদেরকে আমরা কি বলবো? লসিকা কোষ বা লিম্ফয়েড সেল। তারপর আসো পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু। পেশি টিস্যু কোত্থেকে তৈরি হয় আমরা একটু দেখি। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি। সংকোচন এবং প্রসারণ বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। তার মানে পেশি টিস্যুগুলো সংকোচন এবং প্রসারণ, সংকুচিত হয় বা প্রসারিত হয়। এই টিস্যুগুলোকে বলবো আমরা পেশি টিস্যু। কোথা থেকে তৈরি হয়? ভ্রূণের মেসোডার্ম থেকে। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশি কোষগুলো সরু, লম্বা, তন্তুময়। আচ্ছা, এবার আমরা পেশি কোষের ইয়াতে চলে যাই, শ্রেণীতে চলে যাই কয় ধরনের। অবস্থান, গঠন ও কাজের ভিত্তিতে পেশি টিস্যু তিন ধরনের, যত ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। ঐচ্ছিক পেশিগুলো কি? তোমরা একটু ছবিগুলোতে দেখো। ঐচ্ছিক পেশি এটা
তারপর অনৈচ্ছিক এবং হৃদপেশি। আমাদের ইম্পর্টেন্ট কথাগুলো আমরা একটু পড়বো। ঐচ্ছিক পেশি বা ভলান্টারি বা ডোরাকাটা পেশি, এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। অর্থাৎ যেই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত করা যায়, প্রসারিত করা যায়। তো ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন ও আড়াআড়ি ডোরাযুক্ত। তোমরা এই যে দেখতে পাচ্ছ ঐচ্ছিক পেশি আড়াআড়ি ডোরা আছে, এই যে আড়াআড়ি ডোরা আছে, নলাকার, হ্যাঁ, তারপর শাখাবিহীন। কোথায় থাকে? মানুষের হাত এবং পায়ের মধ্যে কি এই ঐচ্ছিক পেশি থাকে। যেমন মানুষ হাত এবং পা ইচ্ছা অনুযায়ী কি করতে পারে? নাড়াচাড়া করতে পারে। এই জন্য এই পেশিগুলোকে বলবে ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি হলো এই পেশির টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ যেগুলো প্রাণী ইচ্ছাধীন নয়, মানে ইচ্ছা করলে কি করতে পারে না, সংকোচন প্রসারণ করতে পারে না। যেমন তোমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হলো অনৈচ্ছিক পেশি। এটা দেখতে মাকু আকৃতির, এটা দেখতে মাকু আকৃতির, মধ্যে বড় একটা নিউক্লিয়াস আছে। এই পেশির কোষগুলো মাকু আকৃতির, এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। মেরুদণ্ড প্রাণীর রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদির প্রাচীরে অনিচ্ছিক পেশি পাওয়া যায়। তাহলে অনিচ্ছিক পেশি কোথায় পাওয়া যায়? রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদির প্রাচীরে অনিচ্ছিক পেশি পাওয়া যায়। অনিচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনের অংশ নেয়। অর্থাৎ অনিচ্ছিক পেশিগুলো কি কাজে লাগে? দেহের যে অভ্যন্তরীণ যে অঙ্গাদি আছে এগুলোর নাড়াচাড়া, সঞ্চালন, এগুলোর কাজে অংশ নেয়। যেমন খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন, যেমন আমাদের যে অন্ত্র রয়েছে, সে যেখানে খাদ্য হজম হয়, তো সেখানে এটা ক্রমসংকোচনের মাধ্যমে কিন্তু খাদ্য নাড়াচাড়া হয়। হ্যাঁ, এটা হলো অনিচ্ছিক পেশির কাজ। এবং এই যে অন্ত্র, এই অন্ত্রটা কি একটা অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত। এবার আসলে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি। এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের এক বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। মানে কার্ডিয়াক পেশিটা অনিচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতির, অনেকটা ঐচ্ছিক পেশির মতো, শাখান্বিত আড়াআড়ি দাগযুক্ত। আমরা একটু ছবিটা দেখাই যে এখান থেকে একটা শাখা বের হয়েছে, শাখান্বিত, এমনকি আড়াআড়ি দাগ রয়েছে। এই আড়াআড়ি দাগটাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। আমরা একটু খেয়াল করে, এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক এই যে এখানে আছে। পরীক্ষাতে আসবে যে কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, কার্ডিয়াক পেশি বা হৃদপেশিতে থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজটা কিন্তু অনিচ্ছিক পেশির মতো। তাই একে ঐচ্ছিক অনিচ্ছিক পেশি বলা হয়। এখানে প্রশ্ন আসতে পারে যে কার্ডিয়াক পেশিকে ঐচ্ছিক অনিচ্ছিক পেশি বলা হয় কেন? বলা হয় কারণ কারণ এটার কাজটা হলো অনিচ্ছিক পেশির মতো আর গঠনটা হলো ঐচ্ছিক পেশির মতো। আমাদের মনে রাখতে হবে। এবার আসো স্নায়ু টিস্যু। আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো দেখাচ্ছি। দেহের বিশেষ সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। অর্থাৎ স্নায়ু কোষ আমরা জানি, স্নায়ু কোষ একে হলো নিউরন। স্নায়ু কোষগুলো সংবেদী কোষ। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত। স্নায়ু টিস্যু কি করে? পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্ক বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। তার মানে যে স্নায়ু টিস্যুগুলোর মাধ্যমে দেহের মধ্যে তাপ, স্পর্শ, চাপ, অনুভূতি এগুলো গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে, আর মস্তিষ্ক কি করে? এগুলো বিশ্লেষণ করে, বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। একটি আদর্শ নিউরনের দুটি অংশ থাকে, একটা হলো কোষদ্বয় এবং একটা প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দুই ধরনের, একটা হলো অ্যাক্সন আর একটা হলো ডেনড্রাইট। তোমরা একটু দেখো, এই অংশটাকে পুরোটাকে বলা হচ্ছে অ্যাক্সন, আর এটাকে বলা হচ্ছে কি ডেনড্রাইট। এই জায়গাটা বলা হচ্ছে ডেনড্রাইট। কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। আর ডেনড্রন থেকে যে শাখা বেরো তাকে ডেনড্রাইট বলা হয়। ডেনড্রন থেকে যে শাখা বেরোচ্ছে সেটাকে বলবো আমরা ডেনড্রাইট। এবার আসি, একটি নিউরনের মাত্র একটি অ্যাক্সন থাকে। পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরবর্তী ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ু সন্ধি গঠিত হয়, তাকে সিনাস বলে। অর্থাৎ দুইটা নিউরন যদি যুক্ত হয়, প্রথমটির অ্যাক্সনের সাথে পরবর্তীর ডেনড্রাইট যুক্ত হয়, হ্যাঁ, এরকম ভাবে একটার পর একটা সংযুক্ত থাকে। এই যে একটা সন্ধি তৈরি হয়, স্নায়ু সন্ধি, এটাকে বলে সিন্যাপস। এটাকে কি বলা হয়? সিন্যাপস। সিন্যাপসের মধ্য দিয়ে কি হয়? সিন্যাপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়। অর্থাৎ একটা নিউরন থেকে অন্য আরেকটা নিউরনে প্রবাহিত হয়। এবার হচ্ছে আমরা অঙ্গ। আমরা প্রথমে পড়েছিলাম কোষ, তারপরে টিস্যু, তারপরে অঙ্গ। আমরা জানি যে অনেকগুলো কোষ মিলিত হয় তো কি তৈরি করে? একটা টিস্যু তৈরি করে। আর অনেকগুলো টিস্যু, এক ব্যাগ টিস্যু দিয়ে তৈরি হয় কি? একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণী দেহের যে অংশটা, সেটাকে বলবো আমরা অঙ্গ।
তার মানে একাধিক টিস্যু দিয়ে তৈরি একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম অংশ বিশেষ ক্ষেত্রে বলবো আমরা কি অঙ্গ বলবো। আর দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে অঙ্গ সংস্থান বিদ্যা বলে বা মরফোলজি বলে। মরফোলজি হলো অঙ্গ সংস্থান বিদ্যা, আমাদেরকে মনে রাখতে হবে। অঙ্গ দুই ধরনের হয়, একটা হলো এক্সটার্নাল মরফোলজি আর একটা হলো তোমার ইন্টারনাল মরফোলজি, আমাদের মনে রাখতে হবে। একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। তারপরে আসি, যেমন ইন্টারনাল বহিঃঙ্গগুলো কোনগুলো, যেমন চোখ, নাক, কান, পা, হাত, মাথা, এগুলো। আর যে অভ্যন্তরীণ বা অন্তঃঙ্গ সংস্থান, এগুলো যেমন পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, এগুলো হলো অন্তঃঙ্গ সংস্থান। এরপর আমরা আসবো পরিপাকতন্ত্র। এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপ্রাচ্য খাদ্যাংশ নিঃষ্কাশন জড়িত। পরিপাকতন্ত্রের দুটি প্রধান অংশ থাকে, একটা হলো পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, মনে রাখতে হবে। পরিপাকতন্ত্রের কাজ কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপ্রাচ্য খাদ্যাংশ নিষ্কাশন, এটা হলো পরিপাকতন্ত্রের কাজ। আর পরিপাকতন্ত্রের দুটি অংশ, একটা হলো পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কোনগুলো, যেমন তোমার মুখচ্ছিদ্র, মুখ, গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, রেকটাম, মলাশয় এবং বায়ুছিদ্র, এগুলো হলো পৌষ্টিক নালী। আর মানুষের লালা গ্রন্থি, যকৃৎ এবং অন্ডাশয় পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। মানুষের যেমন লালা গ্রন্থি, যকৃৎ এবং অন্ডাশয় পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। আর পৌষ্টিক গ্রন্থি থেকে এই রস খাদ্য পরিপাকের সহায়তা করে। এবার আমরা শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র কি দিয়ে গঠিত? নাসারন্ধ্র, গলবিল, লেরিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলি, অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। আর মানুষের স্নায়ুতন্ত্র কি দিয়ে গঠিত? মস্তিষ্ক, শ্বসনাকাণ্ড এবং কোটিক স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। এবার আসো রেচন। বিভিন্ন শারীরবৃত্ত বিপাক ক্রিয়ার ফলে শরীরের উপজাত দ্রব্য হিসেবে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়। এসব বর্জ্য পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর এবং দেহ থেকে নিষ্কাশন প্রয়োজন হয়। দেহ থেকে আসা অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলা হয়। তাহলে আমাদের দেহের যে বিপাক প্রক্রিয়ার ফলে বিভিন্ন জন উপজাত দ্রব্য তৈরি হয়, আর এই উপজাত দ্রব্যগুলো নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ। কিন্তু এই যে বর্জ্য পদার্থগুলো দেহের জন্য ক্ষতিকর, এগুলো দেহ থেকে বের হওয়া প্রয়োজন। তো দেহ থেকে এসব প্রয়োজনীয় পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। রেচন প্রক্রিয়ার সাথে কি কি যুক্ত আছে? যেমন একজোড়া বৃক্ক, তারপর একজোড়া ইউরেটার, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী, এগুলো মানুষের রেচন তন্ত্র। তারপরে জননতন্ত্রের মধ্যে যাওয়া, যে জননতন্ত্র যে শুক্র গ্যামেট শুক্রাণু এবং ডিম্বাণু। ত্বকতন্ত্রের মধ্যে, ত্বকতন্ত্র কি? দেহের বাইরে থেকে যে আচ্ছাদনকে আবরণ থেকে তাকে ত্বকতন্ত্র বলা হয়। এবার আসবো আমরা গ্রন্থি, অন্তঃকরা গ্রন্থি তন্ত্র, এন্ডোক্রাইন সিস্টেম। প্রাণীদের কতগুলো নালীবিহীন বা অন্তঃকরা গ্রন্থি আছে, অর্থাৎ গ্রন্থিগুলো, অন্তঃকরা গ্রন্থিগুলো নালীবিহীন, কোনো নালী চলাচল নালী নেই। এসব গ্রন্থিতে নিঃসৃত রসকে হরমোন বলে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে হরমোন কাকে বলে? অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। পরিবহন করার জন্য এর নির্দিষ্ট নালী থাকে না, অর্থাৎ হরমোনকে পরিবহনের নির্দিষ্ট নালী থাকে না, শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবহিত হয়। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্ন্যাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সময় অন্তঃকরা গ্রন্থি গঠিত। তাহলে অন্তঃকরা গ্রন্থিতে কি কি আছে একটু খেয়াল করো। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্ন্যাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে অন্তঃকরা গ্রন্থি গঠিত। আমি এখানে যে যে বিভিন্ন রঙের দাগ দিয়ে আমি যেগুলো দেখিয়েছি, এগুলো তোমরা বেশি বেশি পড়বা। এগুলাই খুবই ইম্পর্টেন্ট এবারে অ্যাডমিশন টেস্টের জন্য। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আমি পরবর্তীতে নটরডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস ভর্তি পরীক্ষার জন্য পঞ্চম ভিডিওটা দেবো। এরকম ভাবে পুরো বইটারই উপরেই ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, এই তথ্য মিলিত করেই আমি এখানে দিয়ে দেবো আমার চ্যানেলে। আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।